হ্যালো, সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবার শারীরিক এবং মানসিক সুস্থতা কামনা করছি। মহামারীতে আমরা আবদ্ধ, লকডাউন চলছে, কঠোর লকডাউন। কোন অবস্থা থেকেই ঘর থেকে বের হব না। নিতান্তই প্রয়োজন যদি হয় তাহলে সামাজিক দূরত্ব এবং মাস্ক পরিধান করবে। আইন প্রয়োগকারী সংস্থাকে যৌক্তিক কারণ দেখাবে, তারপরেই তুমি সেখানে কোনো যদি প্রয়োজন হয় সেটি মেটাতে যেতে পারবে। এমন পরিস্থিতি কেন? অসচেতনার জন্য আমাদের বেশি হয়েছে, বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষগুলো, আমরা যারা জনগণ আছি খুব বেশি আমরা গুরুত্ব দিই নাই করোনা ভাইরাসকে, যার কারণে আজকে সেখানে খুব বেশি করে ডেল্টা ভেরিয়েন্টের প্রভাব দেখা যাচ্ছে। সবাইকে সতর্ক করবে, নিজে মাস্ক পরিধান করবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে, টিকা গ্রহণের উপযোগী যারা তাদেরকে টিকা গ্রহণ করতে উৎসাহিত করবে। সরকার চাচ্ছেন 18 বছর বয়সী যারা তারাও যেন টিকা গ্রহণ করতে পারে, তাদের জন্য একটি ব্যবস্থা গ্রহণ করার চিন্তা ভাবনা করছে। যখনই সিদ্ধান্ত আসবে তখনই তোমরা টিকা গ্রহণ করবা। তোমরা অনেকেই এখন 18 বছর বয়সের কাছাকাছি চলে আসছো বা 18 বছর বয়স পেরিয়ে গেছে। সবার সুস্থতা, শারীরিক এবং মানসিক সুস্থতা কামনা করছি এবং সবার মঙ্গল কামনা করছি। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা 2022 সালে এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আমাদের এটি 10ম ক্লাস। 2022 সালের এসএসসি পরীক্ষা পুনর্বিন্যাসকৃত সিলেবাসের অনুযায়ী 10ম ক্লাস। আমাদের স্থির বিদ্যুৎ অধ্যায় অর্থাৎ পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের স্থির বিদ্যুৎ অধ্যায়ের এটি দ্বিতীয় ক্লাস। তো আমরা জেনে নিই আজকের আমাদের পাঠের বিষয়টা কি। আজকের আমাদের পাঠের বিষয় হলো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তড়িৎ বিভব, সমবিভক্ত। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এটি ধারাবাহিকভাবে আমরা গত ক্লাসের সাথে সম্পর্কিত করে এই ক্লাসটি রাখলাম এবং এখানে আমরা কিছু বিষয় আলোচনা করব, সেটি তোমাদেরকে গত ক্লাসে জানিয়েছিলাম। আর দুটো নতুন বিষয় তড়িৎ বিভব ও সমবিভক্ত, এই দুটো বিষয় আজকে আলোচনা করার আশা রাখছি, ইচ্ছা পোষণ করছি। প্রথমে বলি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি। তড়িৎ ক্ষেত্রে একক ধন আদান স্থাপন করলে এটি যে বল লাভ করে সেটি হচ্ছে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুর প্রাবল্য। এবং প্রাবল্যের সংজ্ঞাগত সমীকরণ আমরা বলছিলাম E হচ্ছে একক ধন আদান স্থাপন করলে যে বল লাভ করে, তাহলে কিউ পরিমাণ চার্জ যদি F বল অনুভব করে তাহলে প্রাবল্য F/Q। এটি হচ্ছে একটি ভেক্টর রাশি, একটা দিক থাকবে এবং দিকটা কোন দিকে হবে, ওই একক ধন আদানটি যে দিকে বল অনুভব করবে সেটি হচ্ছে প্রাবল্যের দিক। এবং এটার একক কি? একক হচ্ছে নিউটন পার কুলম্ব। এটি হচ্ছে প্রাবল্যের একক। সংজ্ঞাগত সমীকরণ একক। প্রাবল্যের রাশিমালা ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ যদি কিউ হয় তাহলে ওই চার্জ হতে আর দূরত্বে প্রাবল্যের মান হচ্ছে 1/4πk∁0 Q/r²। যেখানে কিউটা হচ্ছে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ, আর হচ্ছে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ হতে ওই বিবেচিত বিন্দু, যে বিন্দুর প্রাবল্য নির্ণয় করব সেই বিন্দুর দূরত্ব, এ হচ্ছে যে মাধ্যমে চার্জটি অবস্থান করতেছে অর্থাৎ তড়িৎ ক্ষেত্র, সেই মাধ্যমের তড়িৎ মাধ্যমাঙ্ক ε0 হচ্ছে শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতা। এই হলো আমার একটি চার্জ থেকে আমরা আর দূরত্বে প্রাবল্যের মান নির্ণয় করার জন্য সমীকরণটা পেলাম। দিক কোন দিকে পাবো? দিক হচ্ছে ওই ধনাত্মক আদানটি অর্থাৎ টেস্ট চার্জ, যেটি পরক আদান, ওটি যে দিকে বল অনুভব করে সেটি হচ্ছে প্রাবল্যের দিক। আজকে আমরা আলোচনা করতে কিন্তু আমরা গত ক্লাসে আলোচনা করছি, তাই না? হ্যাঁ, যারা তোমরা ক্লাস দেখছো তারা নিশ্চয়ই সেটি ধারাবাহিকতা এখন অনুভব করতেছো। আর যারা ক্লাস দেখো নাই তারা আমার পূর্বের ক্লাসটা, ভিডিও ক্লাসটাও দেখে নিও। ইউটিউবে আছে, আমাদের ফেসবুক পেজে আছে, ওখান থেকে দেখে নেবা।
আচ্ছা, এখন আসো একাধিক চার্জ যদি হয় তাহলে একাধিক চার্জের জন্য যে ক্ষেত্রটা থাকবে সেই ক্ষেত্রের জন্য আমরা যদি কোনো বিন্দুতে একক ধনাত্মক স্থাপন করি প্রতিটি চার্জের জন্য পৃথক পৃথক বল অনুভব করি। পরকাদানটি বা টেস্ট চার্জটি অথবা একক ধনাদানটি পৃথক পৃথক ভাবে বল অনুভব করবে প্রতিটি চার্জের জন্য। প্রত্যেকটা চার্জের জন্য যে বল অনুভব করবে বলগুলো তো ভিন্ন ভিন্ন, দিকগুলো ভিন্ন, তাই না? বলের মানও ভিন্ন, বলের দিকও ভিন্ন ব্যাপার। তাহলে লব্ধি বল হবে বা লব্ধি প্রাবল্য হবে প্রত্যেকটি পৃথক পৃথক চার্জের জন্য প্রাবল্যের মানের ভেক্টর সমষ্টির সমান। যদি আমরা বলি এখানে একটি চার্জ আছে Q1, এখানে একটি চার্জ আছে Q2, এখানে একটি চার্জ আছে Q3, এখন এখানে একটা বিন্দু ও বিন্দু মনে করলাম, এই চার্জ হতে যার দূরত্ব R1, এখান থেকে দূরত্ব R2, এখান থেকে দূরত্ব R3। তাহলে প্রতিটি চার্জের জন্য পৃথক পৃথক ভাবে প্রাবল্য পাবো। এই বিন্দুতে এখানে আমরা যে 1 কুলম্ব চার্জ রাখি, এটা কি করবে, এটাকে আকর্ষণ বা বিকর্ষণ করবে, এটাও করবে, এটাও করবে, যার যার চার্জের প্রকৃতি অনুযায়ী। সবগুলো ধনাত্মক চার্জ হলে এটা এদিকে ধাক্কা দিবে, এটা এদিকে ধাক্কা দিবে, এটা এদিকে ধাক্কা দিবে, তাহলে আমরা লব্ধি প্রাবল্য হবে প্রথম চার্জের জন্য প্রাবল্য E1 যদি হয়, দ্বিতীয় চার্জের জন্য ওই বিন্দুতে প্রাবল্য E2, তৃতীয় চার্জের জন্য প্রাবল্য E2 হলে, E3 হলে লব্ধি প্রাবল্য হবে প্রত্যেকটি চার্জের জন্য পৃথক পৃথক প্রাবল্যের মানের ভেক্টর সমষ্টির সমান। ভেক্টর সমষ্টির সমান। লব্ধি প্রাবল্য বের করতে হলে তোমাকে খেয়াল করতে হবে দিক কোন দিকে হচ্ছে, কারণ ভেক্টর রাশির যোগ দিকের উপর নির্ভর করে, তাই না? সেটি আমাদেরকে খেয়াল রেখেই এই লব্ধি প্রাবল্যটা হিসাব করতে হবে। একটা উদাহরণ দিয়ে আমরা একটা আলোচনায় আসি। যেমন ধরো একই রেখার উপরে দুটো চার্জ আছে, একই সরল রেখা বরাবর মনে করলাম, আমরা একটি চিত্র দেখাই, চিত্রের মাধ্যমে ব্যাখ্যাটা করি। ধরো এখানে এ বিন্দু, এখানে বি বিন্দু। এ বিন্দুতে প্লাস Q1 চার্জ আছে, বি বিন্দুতে প্লাস Q2 চার্জ। তাদের সংযোজক রেখার উপরে কোনো বিন্দু, সেটি যদি সি বিন্দু হয় বা ও বিন্দু হয়, ও বিন্দুতে প্রাবল্য কত হবে? কিভাবে আমরা বের করবো প্রাবল্যের মানটা? তাহলে প্রাবল্য নির্ণয় করতে হলে কি করতে হয়? ওই বিন্দুতে একক ধন আধান স্থাপন করতে হয়। আমরা 1 কুলম্ব চার্জ রাখলাম, এটি যে বল লাভ করবে সেটি হচ্ছে প্রাবল্য, এটার জন্য বল লাভ করবে, এটার জন্য বল লাভ করবে, দুটো চার্জের জন্য। তাহলে দুটো চার্জের জন্য পৃথক পৃথক বল তথা প্রাবল্য বের করতে হবে, ওই প্রাবল্যগুলোর ভেক্টর সমষ্টি করতে হবে। তাহলে আমরা দেখবো এই প্রথম চার্জের দূরত্ব যদি, প্রথম চার্জ হতে ওই বিবিষ্ট বিন্দু ও বিন্দুর দূরত্ব যদি R1, দ্বিতীয় চার্জ থেকে ওই বিন্দুর দূরত্ব R2 যদি হয়, তাহলে একটু আগে যে সমীকরণ আমরা আলোচনা করলাম সেখান থেকে আমরা বলতে পারি প্রথম চার্জের জন্য প্রাবল্যের মান হচ্ছে 1/4 পাই কে এপসিলন নট Q1 ডিভাইড বাই R1 স্কয়ার, দ্বিতীয় চার্জের জন্য হচ্ছে 1/4 পাই এপসিলন নট কে এপসিলন নট Q2 বাই R2 স্কয়ার। এখন এই দুটাকে যোগ করব, ভেক্টর সমষ্টি করতে হবে, তাহলে এদের দিক গণনা করতে হবে। প্রথম চার্জের জন্য যে প্রাবল্য ও বিন্দুতে, সেই প্রাবল্যের মানটা তো এই সমীকরণ থেকে পাবো, দিকটা কোন দিকে পাবো সেই দিকটা আমাকে এখানে বর্ণনা করতে হবে, দিকটা কোন দিকে। দেখো এখানে যদি একক ধনাত্মক চার্জ স্থাপন করি, এটা ধনাত্মক চার্জ, এটা ক্ষেত্র সৃষ্টি করলো, তাহলে তার কারণে এই একক ধনাত্মক চার্জটি এই দিকে বর্ণনা করবে। সুতরাং এটি হচ্ছে প্রাবল্য E1 এর দিকে, বোঝা গেছে? কারণ ক্রিয়াশীল বলটা সংযোজক রেখা বরাবর হয় এবং সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, ঠিক আছে? তাহলে সেটি মনে রাখতে হবে। তাহলে এদিকে হলো, তাহলে এটা আমরা কি বলবো? আমরা যদি বলি এটা এ বিন্দু, এটা বি বিন্দু, আর এটা ও বিন্দু যদি আমরা বলি, তাহলে আমরা বলবো দিকটা হচ্ছে OB বরাবর। এটি তোমাকে উল্লেখ করতে হবে প্রাবল্য গাণিতিক সমস্যা করার সময়, সমস্যাগুলো সমাধান করার সময়। এখন আসো দ্বিতীয় চার্জ, এই Q2 চার্জের জন্য অনুভব করবো না? হ্যাঁ, তাহলে তার জন্য কোন দিকে হবে?
মান তো এটা কি করবো, আর দিকটা হবে এটা যদি আমার ধনাত্মক, এটা ধনাত্মক চার্জ, তাহলে এটা কি করবে, বিকর্ষণ করবে, অর্থাৎ প্রাবল্যের দিক হবে E2 দিক হবে দিকে। তাহলে এখন আমরা বলবো এটার দিক হচ্ছে কোন দিকে, দিক হচ্ছে OA বরাবর, OA বরাবর। একই রেখা বরাবর দুটো ভেক্টর রাশি ক্রিয়াশীল হয়, তাদের লব্ধি প্রাবল্য হবে একটা থেকে একটা আমরা বিয়োগ করবো, অর্থাৎ লব্ধি প্রাবল্য E এর মান হবে E1 ডিফারেন্স অফ E2, বড়টা থেকে ছোটটার মান বিয়োগ হবে। যেমন আমরা জানি লব্ধি ভেক্টর R সমান হচ্ছে P প্লাস Q অথবা P মাইনাস Q যদি একই রেখা বরাবর ক্রিয়া করে, কারণ তখন তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। আর ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস পি স্কয়ার প্লাস 2pq cos আলফা লব্ধি ভেক্টর মনে আছে ভেক্টরের, সেটাই আসলে অ্যাপ্লাই করে আমরা জানি। তাহলে এইভাবে তুমি লব্ধির প্রাবল্য বের করবা, এবং প্রাবল্যের দিক কোন দিকে হবে, যদি E2 বড় হয় তাহলে এদিকে হবে, E1 যদি বড় হয় তাহলে এদিকে হবে। এইভাবেই তোমাকে মান এবং দিক উল্লেখ করতে হবে, বুঝা গেছে? আচ্ছা, এবার দেখো আরেকটি পরিবর্তিত পরিস্থিতি, যদি এই চার্জটি Q2 টা মাইনাস হয়, এটা যদি নেগেটিভ চার্জ হয়, তাহলে খেয়াল করো প্রথম চার্জের জন্য এই প্রাবল্যের দিকটা আমরা কোন দিকে পাবো, এটার জন্য এটা পাবো, এটা ঠিক আছে ওকে বরাবর। দ্বিতীয় চার্জ এখন নেগেটিভ, তাহলে কি হবে, এখন এটা ধনাত্মক চার্জ, একক ধনাত্মক চার্জকে কি করবে, এটা আকর্ষণ করবে, তাহলে তখন এই দিকে যাবে, তার মানে E2 এর দিকটাও একই দিকে হচ্ছে। এখন তুমি সেটা বলবা OB বরাবর। একই রেখা বরাবর যদি দুটি ভেক্টর রাশি ক্রিয়াশীল থাকে একই দিকে, তখন তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। সেখান থেকে আমরা জানি লব্ধি ভেক্টর হচ্ছে ওই ভেক্টরদের, লব্ধি ভেক্টরের মান হচ্ছে ভেক্টরদ্বয়ের মানের যোগফলের সমান। তাহলে সেক্ষেত্রে আমরা তখন করব E equal to E1 plus E2, E1 plus E2। এইভাবে একাধিক চার্জের জন্য আমরা লব্ধির প্রাবল্য কিভাবে সেটি নির্ণয় করতে পারি, ঠিক আছে? আচ্ছা, দেখো আরেকটা পরিস্থিতি হতে পারে, যেমন ধরো আমরা এখন বললাম A বিন্দু B বিন্দু, আমরা একটু দেখাই, এই যেখানে থাকি আমরা এখানে দেখি, এইখানে আমরা বললাম দেখি এই A বিন্দু এবং B বিন্দুতে দুটো চার্জ, একটা ধনাত্মক চার্জ আছে ঋণাত্মক চার্জ। এইখানে একটা সমবাহু ত্রিভুজের মতো হলো, এটা মনে করলাম C বিন্দু। এখন তোমাকে প্রশ্ন করলো C বিন্দুতে লব্ধি প্রাবল্য কত হবে। আগে কিন্তু আমরা এখানে O বিন্দুতে ছিল, এখানে ছিল বিন্দুটা সংযোগ রেখার উপর, এখন সংযোগ রেখার একটা ত্রিভুজের সমবাহু ত্রিভুজের কৌণিক বিন্দুতে, শীর্ষ কৌণিক বিন্দুতেই প্রাবল্য কত হবে। তাহলে সেই প্রাবল্যের সংজ্ঞা, যেখানে আমরা প্রাবল্য নির্ণয় করবো সেখানে 1 কুলম্ব ধনাত্মক চার্জ স্থাপন করব, এটি যে বল লাভ করবে সেটাই প্রাবল্য। এখন এটার জন্য বল হচ্ছে এদিকে, আর Q1 হচ্ছে এদিকে, এটার জন্য এই একক ধনাত্মক আধানটি Q - Q2 চার্জের জন্য এইদিকে হবে, E2 হচ্ছে এদিকে। তাহলে E1 এবং E2 এর মধ্যবর্তী কোণ আগের মতো আর 180 ডিগ্রি বা 0 ডিগ্রি নয়, এখন কোণ হচ্ছে এটা। এখন লব্ধি প্রাবল্য কিভাবে বের করবা, সমীকরণ কিভাবে করবা, দিকগুলো গণনা করবা। এখানে তুমি এটাকে নামকরণ করবা, মনে করলাম এটা D, তাহলে তুমি এখানে বলবা প্রথম E1 এর দিক হবে এই AD বরাবর, E2 বরাবর হবে, E2 হবে CB বরাবর। এইভাবে তুমি দিক উল্লেখ করবা, এবং লব্ধি প্রাবল্য হবে root over E1 square plus E2 square plus 2E1 E2 cos alpha। E1 E2 নির্ণয় করবা, এবং আলফাটা হচ্ছে এটি হচ্ছে আলফা। কেমনে বের করবা, জ্যামিতিক তথ্য অনুযায়ী তুমি সেটা বের করতে পারবা। যদি বলা হয় এটা সমবাহু ত্রিভুজ, তাহলে তিনটা কোণ সমান, তাহলে এটাও 60 ডিগ্রি, তাহলে এটা 60 ডিগ্রি যদি হয় তাহলে এটি হচ্ছে 120 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। যদি এটা সমবাহু হয়, তিনটা বাহু সমান হয়, তিনটা কোণ সমান হয়, তাহলে এটা 60, এটা 60, এটা 60, তাহলে এই কোণটা 120 ডিগ্রি। এইভাবে তুমি জ্যামিতিক পদ্ধতি অবলম্বন করে বা উপায়গুলো আমাদের যেভাবে আমরা চিহ্নিত করি কোণের পরিমাপটা বের করতে পারি, সেই অনুযায়ী তুমি নিশ্চয়ই বের করতে পারবা, এবং সেখানে তুমি এই কোণটা জানার পরে এই সূত্র থেকেই লব্ধি প্রাবল্য বের করতে পারবা। এই হচ্ছে আমাদের প্রাবল্য বিষয়ক অঙ্ক। আবার বলছি যদি এটা প্লাস হয় তাহলে কি হবে, তখন কিন্তু এই দিকে ধাক্কা দিবে, তখন এই দিকে হবে, তাহলে মধ্যবর্তী কোণ হবে এটা, তখন এটা 60 ডিগ্রি হবে। এইভাবে কতগুলো গাণিতিক সমস্যা আছে আমাদের আগের বিভিন্ন বোর্ডে আসছে, তোমাদের বইতে আসছে, সেগুলো একটু দেখে নিই। তাহলে প্রাবল্য সংক্রান্ত কোনো প্রশ্ন যদি তোমাদের থাকে সেটি আমাকে জানাবা, হোয়াটসঅ্যাপে জানাবা, সরাসরি জানাবা, তাহলে আমরা আশা করি সেগুলো সমাধান করে ফেলতে পারবো।
হয় আমরা ক্লাসে করে দেবো অথবা সরাসরি তোমাদেরকে জানিয়ে দেবো কিভাবে এই সমস্যাটা সমাধান করবো। তাহলে এখন আমরা আরেকটা বিষয় আলোচনা করি, সেটি হচ্ছে তড়িৎ বিভব। তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুর বিভব, তড়িৎ বিভব বলতে আমরা তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুর বিভব যাচ্ছি। ধরো এখানে একটি আমরা বিন্দু চার্জ রাখলাম প্লাস কিউ পরিমাণ, তার কারণে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হলো, সেটি অসীম দূর পর্যন্ত বিস্তৃত। আমরা যে বলি এই ক্ষেত্রস্থিকারী চার্জ থেকে মনে করলাম এখানে বি বিন্দু, এই বি বিন্দুতে আমরা আর দূরত্বে বি বিন্দুতে বিভব নির্ণয় করব। তাহলে বিভব হচ্ছে অসীম থেকে একক ধনাত্মক আধানকে, এই অসীম পর্যন্ত আমার তড়িৎ ক্ষেত্র বিদ্যমান। অসীম থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় সেটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুর বিভব। যদি আমার কিউ নট পরিমাণ চার্জকে এখান থেকে আনতে, যদি কিউ নট পরিমাণ চার্জকে ডব্লিউ পরিমাণ কাজ সম্পন্ন হয়, তাহলে একক চার্জকে আনতে কাজের পরিমাণ হচ্ছে ডব্লিউ বাই কিউ নট। এটি হচ্ছে বিভব, যাকে আমরা ভি দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে এই বিভবের একক হচ্ছে ভোল্ট, একক কি ভোল্ট। তাহলে আমরা এককের সংজ্ঞা দিই, 1 ভোল্টের সংজ্ঞা, আমাদের পরীক্ষা আসে এটা। 1 কুলম্ব চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে যদি 1 জুল কাজ সম্পন্ন হয়, তখন তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুর বিভব হচ্ছে 1 ভোল্ট। এটাকে তুমি জুলের একক, এটা কুলম্ব চার্জের একক বসা যাও, এটা 1 এটা 1 এটা 1 হবে, তখন যখন তুমি এটা 1 হবে যখন এটা মান 1 এটার মান 1। অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে 1 কুলম্ব চার্জকে ধনাত্মক আধানকে আনতে যদি 1 জুল কাজ সম্পাদিত হয়, তখন তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুর বিভব হচ্ছে 1 ভোল্ট। মনে থাকবে? আচ্ছা, এটা মনে রাখবো আমরা। এখন আসো বৈদ্যুতিক বিভব। অসীম থেকে একক ধনাত্মক আধানকে কোন বিন্দুতে তুমি আনবা, তখন সেই আনতে কৃত কাজের পরিমাণ কত হবে, ওই বিন্দুতে আনতে কৃত কাজের পরিমাণ কত, কিভাবে বের করবা। এখন এরকম যদি হয়, আমার এক একটা বিন্দুতে কিন্তু এক এক রকম বল হয়, দূরত্ব যদি পরিবর্তন হয় তাহলে ক্রিয়াশীল বলের পরিমাণও ভিন্ন ভিন্ন হবে। সেই জন্য আমাকে প্রথমে মনে রাখতে হবে আমরা একক ধনাত্মক আধানকে খুব ক্ষুদ্র সরণের জন্য করব, কারণ কৃত কাজ দুভাবে হয়, একটি স্থির বলের জন্য করি আমরা, আর হচ্ছে পরিবর্তনশীল বলের জন্য। এই ক্ষেত্রে বলের মানটা পরিবর্তনশীল বল। তাহলে ক্ষুদ্র সরণের জন্য যদি আমরা বলি, সেক্ষেত্রে বলটা খুব পরিবর্তন হয় না, সেখানে আমরা বলবো একেবারে এখান থেকে এখানে অর্থাৎ ডি আর দূরত্ব খুব সামান্য সরণ ঘটাবো, 1 কুলম্ব চার্জকে এখান থেকে আনবো, তাহলে কি পরিমাণ কাজ সম্পাদিত হবে সেটি আমরা হিসাব করবো। তাহলে আমরা দেখো 1 কুলম্ব চার্জকে যদি আমরা এই বিন্দু থেকে আর দূরত্বে বি বিন্দুতে রাখি, ক্যারেক্টারিস্টিক্যাল চার্জ এ থেকে আর দূরত্বে বি বিন্দুতে রাখি, তাহলে এটি যে বল অনুভব করবে তথা ওই একক ধনাত্মক চার্জের উপর ক্রিয়াশীল বলকে আমরা প্রাবল্য বলি, তার পরিমাণ হচ্ছে 1/4 পাই এপসিলন নট, মনে করলাম আমরা শূন্য মাধ্যম, কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার। ঠিক আছে, শুধু মানের কথা বললাম, তাহলে ফ্যাক্টর চিহ্নটা তুলে নিই। আর দিকটা তো আমরা জানবো, দিকটা কোন দিকে, দিকটা হচ্ছে এই দিকে হবে, তার ই এর দিকটা হবে এই দিকে, কারণ এটা একটা ধনাত্মক চার্জ, এটাও ধনাত্মক চার্জ বিকর্ষণ করবে। এখন এই চার্জটাকে আমি এখান থেকে এখানে আনবো, এই বি থেকে মনে করলাম সি বিন্দুতে আনবো, ডি আর দূরত্বে সরণ করাবো, তাহলে কৃত কাজের পরিমাণ কত হবে, কৃত কাজের পরিমাণ ডি ডাব্লিউ ইকুয়াল টু হবে বল এবং সরণের গুণফল, ডট গুণফল, বল এবং সরণের ডট গুণফল, ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট এস। আমরা জানি তাই না, এখানে আমরা এফ না লিখে ই বলছি, কারণ এখন ধনাত্মক চার্জের উপর ক্রিয়াশীল বলকে আমরা প্রাবল্য বলি, সেটা তো এক ধরনের বল। আচ্ছা, এখন এই দুই বলের দুটো ফ্যাক্টরের মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি, ই এর দিকে দিকে আর ডি এর দিকে দিকে। তাহলে আমরা লিখব ই ডি আর cos 180 ডিগ্রি, অর্থাৎ মাইনাস ই ডি আর লিখতে পারি আমরা। ঠিক আছে, এখন এই বিন্দুতে কত বল অনুভব করতেছে সেই বলের পরিমাণ, ক্ষুদ্রাতি ক্ষুদ্র যদি আমরা সরণের জন্য কৃত কাজ পাই, তার থেকে আমরা টোটাল কাজ পেতে পারি সমাকলনের মাধ্যমে, এটাও আমরা জানি। তাহলে আমরা এটাকে ইন্টিগ্রেশন করব, এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা টোটাল কাজ তথা বিভব পেয়ে যাবো। তাহলে ডব্লিউ ইকুয়াল টু পাবো কত, ইন্টিগ্রেশন মাইনাস 1/4 পাই কে
4 পাই এপসিলন নট শূন্য মাধ্যমের জন্য লিখতেছি আমরা q/r² ইনটু dr। এখন সমাকলন করার সময় সমাকলনের লিমিট দিতে হয়। কোথা থেকে কোথায় আনবো আমি? অসীম থেকে একক ধনাত্মক চার্জকে মধ্য থেকে কোনো বিন্দুতে আনবো। তাহলে শুরু হচ্ছে অসীম আর শেষ হচ্ছে ওই বিন্দু, যার বিন্দুর দূরত্ব হচ্ছে r। তাহলে আমার লিমিটটা হবে ইনফিনিটি থেকে r দূরত্বে আমি আনবো। এটা মনে রাখতে হবে সমাকলন করার সময় করলাম। এখন দেখো এখানে আমি যদি q ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট আর এপসিলন নটকে যদি আমরা বাইরে নিয়ে আসতে পারি, কেন পারবো? কারণ এগুলো ধ্রুব রাশি। এখানে এই বিন্দুটা এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে আর পরিবর্তন হতে পারে, কিন্তু ক্ষেত্রস্থিতিকারী চার্জ তো একই, মাধ্যম একই, কারণ এই রাশিগুলো ধ্রুব বলে এগুলো সমাকলনের বাইরে চলে আসলো। তাহলে থাকলো কি 1/r² dr। আমরা এটা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশনের নিয়ম অনুযায়ী আমরা জানি যে ইন্টিগ্রেশন করতে হলে কতগুলো সূত্র আছে, সেই বিধি অনুযায়ী 1/r² কে যদি ইন্টিগ্রেশন করি কত হয়? -1/। তাহলে আমার কৃত কাজের পরিমাণ -q/4 পাই এপসিলন নট করলাম। আবার এখানে আমরা তার বদলে দিয়ে -1/r পেলাম ইনফিনিটি থেকে r। খেয়াল করে দেখো -q/4 পাই এপসিলন নট আর এখানে -1/r প্লাস 1/∞। ঠিক আছে, খেয়াল করে দেখো কি বসলাম। আমরা সমাকলন করার সময় জানি সমাকলনের বিধি অনুযায়ী আমি সমাকলন করলাম, তার ব্র্যাকেট দিলাম, আপার লিমিট এবং লোয়ার লিমিট বসালাম, আপার লিমিট এবং লোয়ার লিমিটের মান বিধি অনুযায়ী বসালাম। তাহলে এটা সামথিং ইনফিনিটি 0 হয়, তাহলে এখানে পাবো 1/4 পাই এপসিলন নট q/r। তাহলে আমার এই অসীম থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দু অর্থাৎ বিবিন্দুতে আনতে যে কাজ সম্পাদিত হলো সেটি আমরা বের করে নিলাম। আর সংজ্ঞানুসারে এটি হচ্ছে আমার বিভব। তাহলে বিভবের রাশিমালা আমরা পেয়ে গেলাম। বিভব v হচ্ছে 1/4 পাই এপসিলন নট q/r। যদি এটা অন্য কোনো মাধ্যম থাকে, শূন্য মাধ্যম না হয়, তখন এখানে আমরা k এপসিলন নট লিখি। এই হচ্ছে বিভবের রাশিমালা। আরেকটু বলি, আবার একটু বলি সংক্ষেপে। যেহেতু আমার বিভিন্ন বিন্দুর অবস্থানের কথা বলছি আমি, এই বিন্দু এই বিন্দু এই বিন্দু বিভব ভিন্ন হবে। কেমনি ভিন্ন হবে? কারণ দূরত্ব ভিন্ন বলে, আর এর মান ভিন্ন বলে ক্রিয়াশীল বলের মান ভিন্ন হবে। যেহেতু বিভব হচ্ছে অসীম থেকে একক ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল বলকে আমরা বিভব বলি, তাহলে সংজ্ঞা অনুসারে আমাকে এই সংজ্ঞাটা অ্যাপ্লাই করে গাণিতিকভাবে যদি পরিমাপ করতে চাই, তাহলে আমাকে কাজের হিসাব করতে হবে। কাজের হিসাব আমরা জানি দু ধরনের বিবেচনা করতে হয়, একটি হচ্ছে ধ্রুব বলের জন্য, আরেকটি হচ্ছে পরিবর্তনশীল বলের জন্য। ধ্রুব বলের জন্য হলে তো আমার বল পরিবর্তন হচ্ছে না, কিন্তু এটা পরিবর্তনশীল বল হলে তখন আমাকে কি করতে হয়? ক্ষুদ্রাতি ক্ষুদ্র সরণের জন্য করবো আমরা কাজ। তাহলে সেখানে বলটা ধ্রুব থাকবে, অল্প সরণ হলে বল খুব একটা পরিবর্তন হয় না, তখন তাকে সমাকলনের মাধ্যমে পুরা যেগুলো পরিবর্তনের জন্য করতে পারি। এটি গাণিতিক বিধি, আমরা জানি, পাঁচবার থেকে আমরা জেনে আসছি। তাহলে এখানে আমরা সেই কাজটাই করলাম। বিবিন্দু থেকে ক্ষুদ্র দূরত্ব সি বিন্দুতে আনতে কত কাজ হবে, ডিআর সরণ ঘটাতে কত কাজ হবে, সেই ডিআর ভেক্টর চিহ্ন দিলে ভালো, আর সরণ ঘটাতে কতটুকু কাজ হবে সেটুকু আমরা বের করলাম সংজ্ঞানুসারে। এটা ইডিআর। এখন ই এবং টি এর ই বলতে কি বোঝাচ্ছি? এই একক ধনাত্মক চার্জের উপর ক্রিয়াশীল বল তথা প্রাবল্য, এটা আমরা জানি কিভাবে সেটা এদিকে হচ্ছে, একটু আগে আলোচনা থেকে আমরা জানলাম, এবং তার মানটা আমরা জানতে পেরেছিলাম। এখন এটা আমরা এই মধ্যবর্তী কোণ দেখলাম 180 ডিগ্রি, সেটি বসে দিলাম, বসে দিলে আমরা এখানে মান বসালাম। তারপর আমরা ক্ষুদ্র সরণের জন্য কাজ পেলাম ইডিআর, তাকে সমাকলন করলাম এবং সমাকলনের বিধি অনুযায়ী আপার লিমিট এবং লোয়ার লিমিট বসালাম। কোথা থেকে শুরু, কোথায় শেষ হলো? ইনফিনিটি কেন বসলাম? কারণ অসীম থেকে একক ধনাত্মক চার্জকে বৈদ্যুতিক ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে সম্পূর্ণ কাজের পরিমাণ হচ্ছে ওই বিন্দুর বিভব। সেই কারণে আমার লিমিটটা হচ্ছে, লোয়ার লিমিট হচ্ছে ইনফিনিটি, আপার লিমিট হচ্ছে আর। বুঝা গেছে? হ্যাঁ, এই মানটা করে ক্যালকুলেশন করে আমরা সমাকলন করে এটা কাজের পরিমাণটা আমরা পেয়ে গেলাম, অর্থাৎ বিভবটা পেয়ে গেলাম। তাহলে আমাদের এতক্ষণ পর্যন্ত আমরা কি আলোচনা করলাম? বৈদ্যুতিক বিভব বা তড়িৎ বিভব। ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ হতে আর দূরত্বে বিভব ভি হচ্ছে 1/4 পাই এপসিলন নট q/r। এখন দেখো, যদি একাধিক চার্জ হয়, প্রাবল্যের মতো একাধিক চার্জ আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, তার এই বিন্দুর বিভব প্রত্যেকটি চার্জের জন্য প্রতিটি চার্জ q1 q2 q3 এবং তাদের দূরত্ব r1 r2 r3 মনে করলাম।
তাহলে প্রথম চার্জের জন্য এই বিন্দুতে বিভব ও বিন্দু মনে করলাম বিভব হচ্ছে V1, দ্বিতীয় চার্জের জন্য বিভব V2, তৃতীয় চার্জের জন্য বিভব V3। তাহলে টোটাল বিভব হবে প্রত্যেকটি চার্জের জন্য পৃথক পৃথক বিভবের সমষ্টি। এখানে কাজের পরিমাণ হিসাব করতে হবে, মোট কাজের পরিমাণ কত সেটি। কাজের পরিমাণকে ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, সেটি নির্ভর করবে ক্ষেত্রস্থিতিকারী চার্জের প্রকৃতির উপর। টোটাল মিলিয়ে আমরা যা কাজ হয় সেটি আমরা হিসাব করব, ঠিক আছে। আচ্ছা, এবার আসো আমরা যে একটু প্র্যাকটিক্যালি বলি, একটা বাস্তব যদি একটা গাণিতিক সমস্যার কথা বলি, যেমন আমাদের একটা প্রশ্ন হয়, এরকম একটি বর্গক্ষেত্র দেওয়া আছে, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু। আমাদের এখন বলা হয় এই বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য মনে করলাম 2 মিটার, 2 মিটার, 2 মিটার, 2 মিটার। এখন বললো বর্গক্ষেত্রের কেন্দ্রীয় বিভব কত। তাহলে আমাদের কি করতে হবে, কেন্দ্র মানে হচ্ছে কর্ণদ্বয়ের ছেদ বিন্দু, এই বিন্দু। তাহলে যেহেতু এটা বর্গক্ষেত্র তার কেন্দ্র, তার প্রত্যেকটা বিন্দুর দূরত্ব সমান। এখন এই দূরত্বটা আমাকে বের করতে হবে, জ্যামিতিক প্রক্রিয়া নিশ্চয়ই বের করতে পারবো। আমরা যে সমকোণী ত্রিভুজ ধরি, এটা একটা বাহু, একটা এটা ত্রিভুজ, তাহলে তার অর্ধেক, সেখান থেকে আমরা আর পেয়ে যাবো। আর মানটা অর্ধেকটা কঠিন না। তাহলে প্রত্যেকটা চার্জের জন্য বিভব বের করবো। প্রথম চার্জের জন্য এখানে মনে করলাম Q1, এখানে Q2, এখানে Q3, এখানে Q4। প্রত্যেকটা চার্জের জন্য আমরা বিভব বের করবো। V1, V2, V3, V4 এভাবে আমরা বের করবো। এই সমীকরণটা অ্যাপ্লাই করি, নিশ্চয় পারবো আমরা। হ্যাঁ, তাহলে আমরা এখানে একাধিক চার্জের জন্য বিভব কিভাবে বের করবো সেটি আমরা এই সমীকরণটা অ্যাপ্লাই করে করতে পারি। যেমন ধর এখানে যদি আমি বসাই দিই, তাহলে 1/4 পাই এপসিলন নট Q1 বাই R1 প্লাস 1/4 পাই এপসিলন নট Q2 বাই R2 এভাবে হবে। যদি 5টা হয় 5টা, 6টা হলে 6টা, অথবা আমরা লিখতে পারি 1/4 পাই এপসিলন নট সামেশন অফ Q বাই R। এই সমীকরণটাকে আমরা একাধিক চার্জের জন্য বিভব হিসাবে দেখাতে পারি। 3টা হলে 3টা যোগ করবো, 4টা হলে 4টা যোগ করবো, এবং সেই ক্ষেত্রে আমাকে R1, R2 ভিন্ন ভিন্ন হলে ভিন্ন ভিন্ন, একই হলে একই। তাহলে এই বিভবের সমীকরণগুলো আমরা বিভবের সমীকরণগুলো জানবো, বিভবের রাশিমালা ব্যবহার করব আমরা বিভব নির্ণয় করার জন্য, গাণিতিক সমস্যাগুলো সমাধান করার জন্য। এই সংক্রান্ত আমাদের অনেকগুলো উদ্দীপক আছে, সেই উদ্দীপকগুলো তোমরা দেখে নিবা। কোন উদ্দীপক যদি একটু অসুবিধা লাগে সেটি আমাকে জানাবা। আচ্ছা, এবার আসো সমবিভব তল। যদি কোন তলের দুই বিন্দুর বিভব একই হয়, প্রতিটা বিন্দুর বিভব যদি একই হয়, তখন সেই তলকে আমরা বলি সমবিভব তল। বিভবের যদি পার্থক্য না থাকে, তাহলে চার্জ এক জায়গা থেকে আরেক জায়গায় যায় না, চার্জ স্থানান্তর করা যায় না, ফলে বিদ্যুৎ প্রবাহিত হয় না। সেই জন্য আমরা বলে থাকি যেই তলে বিদ্যুৎ প্রবাহিত হয় না সেটি সমবিভব তল, এরকমও বলতে পারি। যেমন ধরো এখানে একটি ক্ষেত্রস্থিতিকারী চার্জ আছে, কিউ আছে। এখন এই চার্জকে কেন্দ্র করে আর ব্যাসার্ধ নিয়ে যদি আমি একটা বৃত্ত অঙ্কন করি, তাহলে এখান থেকে প্রতিটা বিন্দুর এই বৃত্তের প্রতিটা বিন্দুর দূরত্ব একই, এটাও আর এটাও ব্যাসার্ধ, সেই কারণে তাহলে আমরা প্রতিটা বিন্দুর বিভব একই করবো। তাহলে সমীকরণ অনুসারে V = 1/4 পাই এপসিলন নট Q বাই R, চার্জের মান তো একই, দূরত্ব একই। তাহলে আমরা এরকম যদি একটি চার্জিত বস্তুকে কেন্দ্র করে যদি একটি গোলীয় তল কল্পনা করি, সেই গোলীয় তলটাই হচ্ছে একটি সমবিভব তল। বুঝা গেছে? তাহলে আমরা সমবিভব সংখ্যা কি জানলাম, বিভব কি জানলাম। হ্যাঁ, তাহলে আজকের ক্লাসে আমরা কি করলাম, আজকের ক্লাসে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি, একাধিক চার্জের জন্য প্রাবল্য কিভাবে বের করতে হয়, প্রাবল্য কিভাবে প্রাবল্য হিসাব করতে হয়, লব্ধি প্রাবল্য কিভাবে করতে হয়, সেই বিষয়গুলো আমরা জেনে নিলাম। আমরা জানলাম তড়িৎ বিভব কি, তড়িৎ বিভবের রাশিমালা কিভাবে নির্ণয় করবো সেটি জানলাম। আমরা একাধিক চার্জের জন্য বিভবের রাশিমালা এবং বিভব কিভাবে নির্ণয় করবো সেটি আমরা জানলাম। আমরা জানলাম সমবিভব তল কি সেটি। অনেকক্ষণ সঙ্গে ছিলাম, এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানি, আবার ধন্যবাদ জানি, এবং সকলের সুস্থতা, শারীরিক এবং মানসিক সুস্থতা কামনা করে আজকের ক্লাসের এখানে সমাপ্তি করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।